আমি অবাক হলাম যখন এটা বলল যে আমার বাবার ছেলে, কারণ আমরাই তো বাবার দুইটা মেয়ে। ছেলে আসলো কোথা থেকে? যাই হোক, মা নিথর শরীরে পাথর হয়ে বসে আছে। আমি আমার নানুর বাড়িতে কল দিলাম। কল দেওয়ার পর মাকে জিজ্ঞাসা করলাম, মা বাবাকে দেখবো না, আমার বাবা কই? আমি তো মোটামুটি বড় হয়েছি, অষ্টম শ্রেণীতে যখন পড়ি। অতটাও ছোট না আমি। ঘন্টাখানিক পর আমার নানু আসলো। নানুর সাথে আসলো আমাদের নানুর বাড়ির আত্মীয় স্বজন। বলে রাখি, আমরা থাকি চিটাগং শহরে, আর আমার নানুর বাড়ি হলো শহরের বাইরে। সত্যি কথা বলতে, আমার নানুর বাড়ির দিক থেকে সবার গ্রামে বিয়ে হয়েছে। শুধুমাত্র আমার মা থাকতো ভাড়া ঘরে আর শহরে। অন্যেরা মোটামুটি গরিব হলেও সবার অন্তত নিজের ভিটাটা আছে, শুধু আমাদেরই নেই। সবাই আসার পর মা আমাদের বলল, জামা বদলাই নে, বাবাকে দেখতে যাবি না? আমি আর আমার বোন জামা বদলাই নিলাম। আমার তেমন ভালো জামা ছিল না তখন। আমার এখনো মনে আছে, আমি নীল কালারের পায়জামা আর ওনার সাথে একটা খয়েরি থ্রি পিস পরছি। শীতকাল ছিল, তাই চাদর নিয়ে নিলাম। তারপর সবাই মিলে বাসায় তালা মেরে রাস্তায় গেলাম। তারপর 3টা সিএনজি নিলাম, বলাই তো হলো না আপনাদের। আমার মা বাবাকে হাসপাতাল নেওয়ার সময় বাবার পকেটে 5,000 টাকা পেয়েছিল, ওটাই সম্বল ছিল, আর ওটাই ছিল বাবার কাছ থেকে আমাদের পাওয়ার শেষ টাকা। তারপর সিএনজি করে গেলাম চিটাগং এয়ারপোর্টের পাশে কোনো একটা জায়গার নাম বলা যাবে না। ও হ্যাঁ, সিএনজিতে থাকাকালীন অনেক কল এসেছিল বাবার ফোনে। মা হাসপাতালে নেওয়ার সময় বাবার পকেট থেকে সব নিয়ে ফেলছিল। মা রিসিভ করে ফোন। মাকে বলে যে আমরা যাতে বাবাকে দেখতে না যাই, গেলে সমস্যা হবে। কিন্তু আমার মা কোনো কথা শুনলো না। তারপর আমরা গেলাম এয়ারপোর্টের পাশে সেই জায়গায়, কিন্তু কেউ বাড়ি চিনি না। এদিকে আমার বাবার নাম ধরে চারদিকে মাইকে বলতেছে, বাবা ইন্তেকাল করছে, আসরের পর জানাজা। তা শুনে আমরা মানুষ থেকে জিজ্ঞাসা করে পৌঁছালাম। সিএনজি থামলো বিশাল এক 3য় তলা বাড়ির সামনে। আমার এখনো মনে আছে, বাড়িটা এত সুন্দর ছিল যে শুধু চারদিকে চোখ বুলিয়ে বাড়ি দেখছি। তারপর আমরা সবাই বাড়িতে ঢুকলাম। দেখলাম বাবাকে খুব সুন্দর টাইলস করা একটা রুমের মধ্যে শোয়ায় রাখছে। আমার মনে হইতেছিল আমার বাবা মরে নাই, ঘুমায় আছে। পাশে একটা মহিলা কান্না করতেছে। আমার মাথায় কিছু ঢুকতেছিল না। চারদিক সব আভিজাত্যের ছোঁয়া। মনে হইতেছিল আমরা এখানে বেমানান কাপড় চোপড় সাজে। সবাই খুব স্মার্ট। আমাদের দুই বোনকে মা বলল বাবার পাশে বসতে। মা অন্য রুমে একটা খাটের উপর আমার নানুর বাড়ির মানুষদের সাথে বসে আছে, আর আমরা বাবার লাশের পাশে একটা মাদুর বিছানো, তাতে আমরা দুই বোন বসে আছি। আমরা কান্না করছিলাম না। আমাদের দুই বোনের চোখে ওই দিন একটু চোখের পানি ছিল না। নতুন মানুষ, নতুন সবকিছু কৌতূহলী দৃষ্টিতে আমরা শুধু দেখছিলাম। তারপর একটা কালো করে মহিলা এসে আমাদের জড়িয়ে ধরলো। তিনি বলল তিনি নাকি আমাদের বড় ফুপু। আমরা দুই বোন দুইজনের দিকে তাকালাম। তারপর একটা মেয়ে আসলো, তার নাম ডরিন। তিনি নাকি আমাদের ফুফাতো বোন। সেই আমাদের সবার সাথে পরিচয় করিয়ে দিল। মেজো ফুপু, তারপর ছোট ফুপুর ছেলে মেয়ে। আমরা জানতে পারলাম ছোট ফুপু নাকি, মানে আমার বাবার ছোট বোন, গত শুক্রবার মারা গেছে। আমার বাবা মারা গিয়েছিল জানুয়ারি 14 তারিখ, বৃহস্পতিবার, মিলাদুন্নবীর দিন। তারপর দেখলাম এক লোক, অবিকল বাবার মতো দেখতে, যার সাথে আমার বাবার মৃত্যুর আগ পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। সেটা অবশ্য পরে জেনেছিলাম। যাই হোক, আমরা তার দিকে তাকিয়ে রইলাম। সে আমাদের দিকে একটু তাকিয়ে অন্যদিকে ফিরে গেল এবং আমাদের সাথে কোনো কথাই বলল না। আস্তে আস্তে আমাদের কাছে সব পরিষ্কার হলো যে আমরা বাবার দ্বিতীয় ঘরের মেয়ে। আমাদের কেউই পাত্তা দিচ্ছিল না, এমনকি মেনেও নিতেছিল না। না নেওয়ারই কথা, কারণ আমার বাবা কখনো আমাদের সামাজিক কোনো স্বীকৃতি দেয়নি, এমনকি আমরা জানতামও না তাই কোনো কিছু। আরও জানতে পারলাম বাবার এক ছেলে ও এক মেয়ে আছে। বাবার প্রথম ঘরের মেয়েটা চিটাগংয়ের প্রিমিয়াম ভার্সিটির একজন অধ্যক্ষ, আর ছেলেটা তখন ওকালতি পড়ছিল, বর্তমানে একজন সরকারি উকিল, চিটাগংয়ের লাল দিঘির পাড়ের কোর্টটাতে শাপলা বিল্ডিং এ চেম্বার। বাবার মেয়েটার যেদিন বিয়ে হয়েছিল বাবা বিয়েতে যায়নি। জামাই ছিল কমার্শিয়াল ব্যাংকের এমডি, আর ব্যবসা ছিল। যাই হোক, ওই দিন সারাদিন আমরা কিছুই খাইনি। পরে ডরি নামের মেয়েটা আমাদের ভাত খেতে দিল। আসরের পর বাবার লাশ নিয়ে যেতে লাগলো। আমার ওই দিন এমন দুর্ভাগ্য যে ওই দিন আমার পিরিয়ড শুরু হয়। মা হু হু করে কেঁদে উঠলো, আর বাবাকে শেষ দেখা আমরা দেখলাম। পা ধরে মাফ চাইলাম। তারপর আমরা ওখানে থাকলাম না। সমাজের লোকরা বলল চলে যাও। 4 দিন পার হলে বৈঠক করে একটা সিদ্ধান্ত হবে। নানুরাও আমাদের থাকতে দিল না। রাজকীয় বাড়ি ছেড়ে সেই আমাদের বস্তিতে আসলাম। ওখানে কোনো অনুভূতি হয়নি আমাদের, কিন্তু বাড়িতে আসার পর কলিজাটা বের হয়ে আসছিল। আমরা দুই বোন বাবা বাবা বলে কাঁদছিলাম, চিৎকার করে করে কাঁদতেছিলাম, যা আপনাদের বোঝানো যাবে না সেই দিনগুলোর কথা। বাড়িতে আসার পর কেউ কোনো ফোন দিল না। আমি একটু নামাজও পড়তে পারিনি, পিরিয়ড ছিল বলে। মুখে দোয়া করছি সারা রাত। বলে রাখা ভালো, যেটা আমরা পরে জানতে পেরেছিলাম, বাবার 4 দিন না কুলখানিতে আমাদের একটুও বলল না তারা। বাবার মেজবান দিছিল